সবাই কেমন আছো? সাউন্ড ক্লিয়ার আছে? একটু বলো তো। বোর্ড অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। বোর্ড অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে তো? তো সামনেই বিসিএস পরীক্ষা, তোমরা জানো। সামনে বিসিএস সার্কুলার দিয়ে দিবে এবং সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষা আছে পেন্ডিং। সো এই মুহূর্তে তোমরা যদি গুছিয়ে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা কিন্তু হেরে যাবে। সো গুছানো প্রস্তুতির জন্য আমরা তোমাদের হ্যান্ড নোট পাঠিয়েছি, প্লাস ক্লাস রেগুলারলি নেব এবং তোমাদের আমরা গ্রুপে 48টি রেকর্ড ক্লাস সাজানো থাকবে। তো তোমরা অনেক কিছুই পাচ্ছ। 48টি রেকর্ড ক্লাস, এইগুলো তোমরা অলওয়েজ দেখতে পারবা। এই তোমরা ফিচার্ডে ক্লিক করলে, ফিচার্ড অপশনে ক্লিক করলেই তোমরা এই 48টি রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবা। এছাড়া আমরা নিয়মিত লাইভ দিয়ে তোমাদেরকে আরও দক্ষ করে তুলব এবং হচ্ছে যে আমরা তোমাদের সাজিয়ে হ্যান্ড নোটগুলো গুছিয়ে দিয়েছি, ভোকাবুলারি প্লাস গ্রামার, এগুলো বারবার চর্চা করবা। তাহলে দেখা যাচ্ছে যে বই স্পর্শ ছাড়াই তোমরা একেবারে 4 মাসে একটা গুছানো প্রিপারেশন নিতে পারবা। সো এটা হচ্ছে ইংলিশের বিষয়। এরপরে হচ্ছে ইংলিশের পরে আছে ম্যাথকেও তোমরা আয়ত্ত করতে চাইলে অবশ্যই আমার পেইড কোর্সে যুক্ত হয়ে যাবা একেবারে গুছানো প্রিপারেশন নেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা জেরান পার্টিসিপেল আজকে শেষ করব। জেরান পার্টিসিপেল শর্ট ট্রিক্স, জেরান পার্টিসিপেলের শর্ট ট্রিক্স। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নন ফিনাইট ভার্ব। জেরান্ড অ্যান্ড পার্টিসিপেল নন ফিনাইট ভার্বের একটা নন ফিনাইট ভার্বগুলো জেরান পার্টিসিপেল। আচ্ছা, তো ট্রিক্স নাম্বার 3, গতকাল আমরা ট্রিক্স নাম্বার 3, আজকে হলো ট্রিক্স নাম্বার 3। গতকাল আমরা 2টা ট্রিক্স আলোচনা করেছি, আজকে আমরা 3য় নাম্বার ট্রিক্স আলোচনা করব। সো সবাই একটু জলদি জয়েন করে ফেলো আমাদের ট্রিক্স নাম্বার 3 দেখার জন্য। পজিশন পার্টিসিপেল টেকনিক 1, টেকনিক 3। ওকে, তাহলে ট্রিক নাম্বার 3। আচ্ছা, তাহলে আমরা ট্রিক নাম্বার 3 দেখো, সবাই আছো তো? ওকে, তাহলে এটাকে বলা হয় ইট দ্বারা প্রতিস্থাপন। ইট দ্বারা প্রতিস্থাপন, ইট দ্বারা প্রতিস্থাপন। ট্রিক্স নাম্বার 3 হচ্ছে ইট দ্বারা প্রতিস্থাপন। এটা তোমরা সবাই জানো যে ইট দ্বারা প্রতিস্থাপন, এটা আমরা অনেকেই জানি। তো পরীক্ষা আসলো 1 নম্বর পরীক্ষা আসলো এরকম, এ বার্কিং ডগ, আচ্ছা এটা দিলাম না, এটা কমন হয়ে যায়। তো আমরা দিলাম রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং ইজ এ গুড হ্যাবিট। ওকে, তাহলে এখানে রিডিং এই শব্দটি কি?
তো তোমরা অনেকেই জানো যে শীটের কত পেজ স্যার, শীটের কত পেজ, শীট দেখা দরকার নাই, শীট পরে পড়বা। হ্যাঁ, শীটের সাথে মিলবে না, লেকচারের সাথে শীটের মিল নাই। শীট তোমাদের এক্সারসাইজের জন্য, বারবার পড়ার জন্য। শীট হচ্ছে গুছানো শীট, ক্লাস হচ্ছে এক্সট্রা একটা জিনিস, এটা তোমাদের এক্সট্রা জ্ঞান বৃদ্ধি করবে। সো শীটের সাথে মেলানোর দরকার নেই। শীট তোমরা আস্তে আস্তে পড়ে ফেলো, এ টু জেড সব। শীটের একটা ওয়ার্ডও বাদ যাওয়া যাবে না, সব পড়তে হবে, এ টু জেড সব। কোনো ওয়ার্ড বাদ গেলে কিন্তু হবে না। শীটে যেটুকু দিয়েছে টোটালটাই পড়তে হবে, কারণ ওটা হচ্ছে একেবারে জিস্ট অংশ, একেবারে নির্যাসটা দিয়ে দিছি শীটে আমরা। হ্যাঁ, ওখান থেকেই কমন পড়বে সব। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে জেরান্ড। কেন? এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এবং সাবজেক্ট, সাবজেক্ট কী হয়? নাউন বা প্রোনাউনই তো সাবজেক্ট হয় সবসময়, না? তাহলে এটা হচ্ছে নাউন সমান সমান জেরান। তাহলে এটা জেরান। আবার বলতে পারো এটাকে আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। সে যদি ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, যেমন এই রিডিংয়ের পরিবর্তে আমরা যদি বসাই ইট, ইট ইজ এ গুড হ্যাবিট। ওকে, রিডিংয়ের পরিবর্তে আমরা ইট বসাইলে বাক্যটা সম্পূর্ণ হয়, ইট ইজ এ গুড হ্যাবিট। তাহলে এখানে ইট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে বিধায় এটাকে আমরা নাউন বলবো। আর এটা হচ্ছে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট। এই সাবজেক্ট সবসময় কী হয়? নাউন বা প্রোনাউনই হয়। তাহলে যেহেতু এটা নাউন, সাবজেক্ট হচ্ছে নাউন, তাহলে এটা হবে জেরান। নাউন মানে কি? জেরান, জেরান নাউন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপেল, পার্টিসিপেল হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে জেরান। এটা তোমরা জানো ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, সেহেতু এটাকে আমরা জেরান হিসেবে বলবো। আচ্ছা, পরীক্ষা আসলো, রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এটা কী হবে বলো? রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এটা কী হবে বলো? তাহলে রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এটা কী হবে বলো? ওকে, তোমরা অনেকেই বলছো, তোমাদের অ্যান্সার হচ্ছে কেউ বলছো পার্টিসিপেল, কেউ বলছো জিরান। আচ্ছা, রিডিং শব্দটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? অনেকেই বলছো পার্টিসিপেল, কেউ বলছো জিরান্ট। কি হবে বলো? কি হবে বলো? আচ্ছা, যাই হোক, তোমরা অ্যান্সার করো একটু দ্রুত। এটা কি হবে বলো? তাহলে এটা হবে জেরান্ট, জেরান্ট হবে। কেন জেরান্ট হবে? নিউজ পেপার ইজ রিডিং, নিউজ পেপার ইজ রিডিং, এটা ওই সূত্রে যাওয়া যায়। নিউজ পেপার ইজ রিডিং, নিউজ পেপার ইজ রিডিং, এটা কি হয়? নিউজ পেপার কি পড়তে পারে? নিউজ পেপার ইজ রিডিং, নিউজ পেপার পড়ে? নিউজ পেপার নিজে নিজেই পড়তে পারে না। তাহলে নিউজ পেপার ফর রিডিং, নিউজ পেপারটা হচ্ছে কি জন্য? পড়ার জন্য। নিউজ পেপার ইজ রিডিং এটা হয় না। নিউজ পেপার কি নিজে নিজে পড়তে পারে? নিউজ পেপার ইজ রিডিং মানে, যেমন আই এম রিডিং, আমি নিজে নিজে পড়তে পারি, আই এম রিডিং, ঠিক আছে। বাট নিউজ পেপার কি নিজে নিজে পড়তে পারে? নিউজ পেপার ইজ রিডিং হয়, নিউজ পেপার ইজ রিডিং হয় না। নিউজ পেপার ফর রিডিং, নিউজ পেপার ফর। তাহলে আমরা গত ক্লাসে পড়াইছি যে ফর দ্বারা প্রতিস্থাপিত করা গেলে সেটা হবে জেরান্ট। নিউজ পেপার ইজ রিডিং হয় না, নিউজ পেপার নিজে নিজে, নিউজ পেপার কি নিজে নিজে পড়তে পারে? পারে না। তাহলে নিউজ পেপার ইজ রিডিং হবে না। আই এম রিডিং হইতে পারে, করিম ইজ রিডিং হইতে পারে, বা নিউজ পেপার ইজ রিডিং হবে না। নিউজ পেপার ইজ রিডিং হবে না। করিম ইজ রিডিং, রহিম ইজ রিডিং, বাপ্পি ইজ রিডিং। তাহলে নিউজ পেপার ইজ রিডিং হতে পারে না, নিউজ পেপার নিজে নিজে পড়তে পারে না। তাহলে এখানে হবে নিউজ পেপার ফর রিডিং, নিউজ পেপার ফর রিডিং। তাহলে এখানে ফর দ্বারা প্রতিস্থাপিত করলে সেটা হবে কি? জেরান্ট। অনেকেই ভুল করেছো, এটা হবে জেরান্ট। অনেকেই ভুল করেছো, এটা হবে জেরান্ট। ওকে, আচ্ছা, তাহলে নিউজ পেপার নিজে নিজে পড়তে পারে না, নিউজ পেপার ইজ রিডিং। যদি ইজ দ্বারা হয় তাহলে তো জানি যে পার্টিসিপেল, আর যদি ফর দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে হয় জেরান। তাহলে নিউজ পেপার ফর রিডিং, নিউজ পেপারটা হচ্ছে কি জন্য? পড়ার জন্য। ওকে, তাহলে
তাহলে আমরা এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। ইট ইজ এ গুড হ্যাবিট, ইটের পরে ইজ এ গুড হ্যাবিট, এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। এটা বাক্যের সাবজেক্ট, এটা বাক্যের সাবজেক্ট, এটাও বাক্যের সাবজেক্ট, আর এই দুইটা, এইটাও নাউন, এইটাও নাউন, দুইটা নাউন মিলে হয় কম্পাউন্ড নাউন। এটাকে আমরা কি বলি? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, দুইটা নাউন একসাথে মিললে হয় কম্পাউন্ড নাউন। এটা হচ্ছে নাউন। রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট, এটাকে ইট দ্বারাও প্রতিস্থাপিত করা যায়, অনেকভাবে বোঝা যায়। এটাকে ফর দ্বারা প্রতিস্থাপিত করা যায়, এই জন্য জেরান্ড, বা ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, এই জন্য এটা জেরান্ড, নট পার্টিসিপল। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা একটু বলো, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, নেক্সট দিলা, পরীক্ষা আসলো, ওয়াকিং in the morning is good for health. It's good for health. Walking in the morning is good for health. এখানে ওয়াকিং শব্দটা কি? কমেন্ট করো সবাই। Walking in the morning is good for health. আচ্ছা, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং শব্দটা কি? একটু দ্রুত কমেন্ট করো সবাই। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এখানে রাজু অ্যান্সার করেছে। তাহলে এটা হবে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে এখানে সাবজেক্ট কি? এই ওয়াকিং ইজ, এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর মাঝখানে এটা হচ্ছে জাস্ট হচ্ছে, এটাকে অ্যাডভার্ব বলা যায়। হ্যাঁ, তাহলে ওয়াকিং এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে এখানে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, ইট ইজ গুড ফর হেলথ, ইট ইজ গুড ফর হেলথ। তাহলে এটা হবে জেরান্ড। ওকে, ওকে ওকে, ক্লিয়ার? জেরান্ড, জেরান্ড, ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো পরীক্ষা আসলো এরকম, পরীক্ষা আসলো এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষণ, এটা কি বলা যায়? এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে যে যত বেশি ঘেউ করে সে তত বেশি কামড়ায় না, আসলে বিষয়টা এরকম না। এটার মিনিংটা হচ্ছে যে যত গর্জে তত বর্ষে না, এ বার্কিং ডগ সেলডম বাইটস। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে বার্কিংটা কি বলো তো? অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছো। এখানে বার্কিংটা হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে সবাই জানো, আমরা এটা সবাই জানি, এটা পরীক্ষায় আসছে কয়েকবার, এ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে এখানে এটা সবাই জানি, এটা সবাই আমরা জানি, মোটামুটি যারা পড়াশোনা করো সবাই জানি এটা পার্টিসিপেল, এটা পার্টিসিপেল, এটা সবাই জানি এটা পার্টিসিপেল। কেন পার্টিসিপেল? ইট দ্বারা প্রতিস্থাপিত হলে জেরান্ড, আর 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 এইভাবে লেখা যায় যে, সরি ফোন দিল কেটা, আলাউদ্দিন হোসেন ডিক্লাইন, আলাউদ্দিন হোসেন ফোন দিও না এখন। আচ্ছা, এটা সবাই জানি আমরা পার্টিসিপেল। তাহলে ইট দ্বারা যদি প্রতিস্থাপিত হলে জেরান্ড, আর ইট দ্বারা প্রতিস্থাপিত না গেলে ইট সেলডম বাইটস, ইট ডগ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইট দ্বারা প্রতিস্থাপিত জেরান্ড, আর না হলে পার্টিসিপেল। বা এরকম ভাবতে পারো যে এ বার্কিং ডগ, এখানে এরকম হইতে পারে যে আইনযুক্ত শব্দটি ছাড়াও যদি বাক্যটি সম্পূর্ণ হয়, বাক্যটি সম্পূর্ণ হয় বা অর্থ মিলে যায়, তাহলে হবে পার্টিসিপেল। তাহলে এখানে বার্কিং শব্দটা না দিলেও তো, এই বার্কিং শব্দটা না দিলেও তো একটা বাক্য হয় না? এখানে এ ডগ সেলডম বাইটস হয় না? হয়। তার মানে এখানে এই বার্কিং শব্দটা বাদেও তোমার বাক্যটা মিলে যায়, তার মানে হচ্ছে এটা হবে পার্টিসিপেল।
অথবা বলতে পারো ডগ ইজ বার্কিং, ডগ ইজ বার্কিং, এটাও বলতে পারো ডগ ইজ বার্কিং। অনেকভাবেই এটা প্রমাণিত যে এটা পার্টিসিপেল। ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘুঘি করতেছে। তাহলে আমরা জানি যে ইজ দ্বারা যদি এরকম মিলে যায়, ইজ দ্বারা যদি অর্থপূর্ণ বাক্য হয় ডগ ইজ বার্কিং, তাহলে সেটা হবে পার্টিসিপেল। তাহলে এই বার্কিংটা হবে পার্টিসিপেল, যেহেতু ইজ দ্বারা প্রতিস্থাপিত গেছে। ফর দ্বারা হয় জিরান, ইজ দ্বারা হচ্ছে পার্টিসিপেল। এটা গত ক্লাসে পড়াইছি। আচ্ছা, তাহলে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম যে আমাদের আচ্ছা, তাহলে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে ইট দ্বারা প্রতিস্থাপিত হলে জেরান্ড হবে, আর ইট দ্বারা না গিয়ে যদি এরকম ওই শব্দটি ছাড়াও বাক্যটি মিলে যায় সেটা পার্টিসিপেল হবে। তো মোটামুটি টেকনিক নাম্বার 3 শেষ করলাম আমরা। এখন সামনে আরও গুরুত্বপূর্ণ কিছু টেকনিক আছে। টেকনিক নাম্বার 4, টেকনিক নাম্বার 4। আচ্ছা, টেকনিক নাম্বার 4 দেখো। আচ্ছা, পরীক্ষা আসলে এরকম, পরীক্ষা আসলো আই ডিসলাইক ইয়োর লাফিং লাউড। আমি তোমার উচ্চ স্বরে হাসিকে অপছন্দ করি। মানে তুমি যে অট্টহাসি দিচ্ছ, উচ্চ স্বরে হাসতে, সেটা আমি অপছন্দ করি। তাহলে এখানে আই ডিসলাইক ইউর লাফিং লাউড, এখানে লাফিং শব্দটি কি? আই ডিসলাইক ইউর লাফিং লাউড, এটা বলো যে এখানে লাফিং শব্দটি কি? জেরান্ড। জেরান্ড, ওকে। ঠিক আছে, তাহলে কেন জেরান্ড? কেন এটা জেরান্ড? এটা হচ্ছে জেরান্ড, অবভিয়াসলি এটা জেরান্ড। কেন জেরান্ড বলো তো? এটা কেন পার্টিসিপেল না, কেন জেরান্ড? আচ্ছা, তো এখানে এটা হচ্ছে জেরান্ড। আচ্ছা, ঠিক আছে, আরেকটা দিলাম, এটা পারো কিনা। কলিং মি, পরীক্ষা আসলো আই হেয়ার্ড হিম কলিং মি। কলিং শব্দটি কি? তো এখানে কলিং শব্দটি কি? আই হেয়ার্ড হিম কলিং মি, আই হেয়ার্ড হিম কলিং মি। তাহলে এখানে কলিং শব্দটি কি বলো? আই হেয়ার্ড হিম কলিং মি। আচ্ছা, তো এখানে অপশন ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার দিয়েছো পার্টিসিপেল। তো পার্টিসিপেল, ওকে পার্টিসিপেল। তো কেন পার্টিসিপেল আর এটা কেন জিরান্ড? কেন জিরান্ড এটার একটা ব্যাখ্যা আছে। না, নিশান সাইফুল পার্টিসিপেল হবে এখানে। এটা কেন জিরান্ড আর এটা কেন পার্টিসিপেল হলো, তার যে ব্যাখ্যাটা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে দেখো, পসেসিভ প্রোনাউন, তোমরা জানো যে পসেসিভ প্রোনাউন POSSESSIV, পসেসিভ
পসেসিভ প্রোনাউন তো চেনই, PRONOUN, বা পসেসিভ যেগুলো, এগুলো পসেসিভ বলা হয়। পার্সোনাল প্রোনাউনের পসেসিভ কি কি? যেমন মাই, মাই, তারপর হচ্ছে ইয়োর, তারপর হচ্ছে হিজ, হিজ, তারপর হচ্ছে তোমার হি, হিজ, আচ্ছা ইয়োর, তারপর হচ্ছে তোমার আওয়ার, তারপর হচ্ছে তোমার ইটস, এগুলোকে বলা হয় পসেসিভ। ওকে, তাহলে মাই, আওয়ার, ইয়োর, আচ্ছা যাই হোক, ইটস, তারপর হচ্ছে দেয়ার, এইগুলোকে বলা হয় পসেসিভ। এই যে পসেসিভগুলো আছে, এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, এরপরে ভার্ব প্লাস আইএনজি যদি আসে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যদি আসে, তাহলে সেটা হবে জেরান্ড। এগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি সেটা জেরান্ড। আর যদি অবজেক্টিভ, অবজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম, পার্সোনাল প্রোনাউনের যে পার্সোনাল প্রোনাউনের তিনটা ফর্ম, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম কি মি, আর পসেসিভ ফর্ম মাই বা মাইন। তাহলে দেখো অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, মি, ইউ, হিম, হিজের পরিবর্তে হিম, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে দে, সরি দেম, এইগুলোকে বলা হয় দে, দেম, দেয়ার। তাহলে দেম, এই যে এইগুলোকে বলা হয় অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, মি, আসিম, হার, ইট, দেম, ইউ। আচ্ছা, এইগুলোর পরে অবজেক্টিভ ফর্মের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা হবে পার্টিসিপেল। ক্লিয়ার? তো রুলটা ক্লিয়ার কিনা একটু বলো। এটা হচ্ছে অরিজিনাল রুল। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি অরিজিনাল রুল। এই রুলটা তোমার খেয়াল রাখতে হবে যে, ক্লিয়ার? তার মানে হচ্ছে পসেসিভ ফর্মের পরে এরকম যদি ভার্ব প্লাস আইএনজি সেটা হবে জেরান্ড, আর যদি অবজেক্টিভ ফর্মের পরে ভার্ব প্লাস আইএনজি সেটা হবে পার্টিসিপেল। এই জিনিসটা যদি মনে রাখো, তাহলে তোমার আর এই বিষয়ে কোনো সমস্যা হবে না। আই হেয়ার্ড হিম সিঙ্গিং এ সং, আই হেয়ার্ড, পরীক্ষা আসলো আই হেয়ার্ড, পরীক্ষা আসলো আই স হিম, আই স হিম প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল। তাহলে কি হবে? আই স হিম প্লেইং ফুটবল, এখানে প্লেইংটা কি হবে? আই স হিম প্লেইং ফুটবল, এখানে প্লেইংটা কি হবে? অবশ্যই পার্টিসিপেল। এখানে কি আছে? হিম, এখানে হবে পার্টিসিপেল। ক্লিয়ার? কি রুলটা ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, তাহলে আমি আরো দিচ্ছি। তো পরীক্ষা আসলো হি কেম টু মি সিঙ্গিং, পরীক্ষা আসলো হি কেম টু মি, কেম টু মি সিঙ্গিং, হি কেম টু মি সিঙ্গিং। তাহলে এখানে মি আছে, তাহলে এখানে কি আছে? মি আছে, মি অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম মি, তাহলে এটা হবে পার্টিসিপেল। আচ্ছা, আরো ক্লিয়ার হবে, আরো কিছু উদাহরণ দিই। আচ্ছা, আরো কিছু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কি আচ্ছা, পরীক্ষা আসলো he insisted on Rohim's doing this. পরীক্ষা আসলো he insisted on Rohim's doing this, doing this, doing শব্দটি কি? he insisted on Rohim's doing this, এখানে doing শব্দটা কি বলো তো? তাহলে এখানে প্রশ্ন আসলো হি ইনসিস্টেড অন রহিমস ডুইং দিস, এখানে এই ডুইং শব্দটি কি? রহিমস ডুইং দিস, এখানে ডুইং শব্দটি বলো।
তাহলে এখানে ডুইং শব্দটি কি বলো? তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে কিউলেক্সো পার্টিসিপেল। কেন পার্টিসিপেল? বুঝতেছি না কোথায় কি গেল। পার্টিসিপেল কেন? এটা হচ্ছে জেরান্ড। এটা কি? এটা কি পসেসিভ ফর্ম? রহিমস, রহিমস এস যুক্ত, এটা কি পসেসিভ ফর্ম না? এটা হচ্ছে পসেসিভ ফর্ম। হার্স, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। রহিমস, হার্স, এগুলো হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে পসেসিভ ফর্মের পরে কি আসে? জেরান্ড আসে। ক্লিয়ার? জেরান্ড হবে। খুঁজতেছি একটা জিনিস, পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি হবে? জেরান্ড হবে, জেরান্ড। ওকে, ভুল করবো না। পরীক্ষা আসলো, I saw her, he had me swimming in a week. 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 এখানে সুইমিংটা কি বলতো? He had me swimming in a week. এখানে সুইমিংটা কি বলো? পার্টিসিপেল। হ্যাঁ, এখানে যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে অবশ্যই এটা পার্টিসিপেল। ওকে, গুড। সবাই মোটামুটি পারতেছো, সবাই মোটামুটি পারছো, ভালোই লাগছে। আচ্ছা, তাহলে আমরা চলে যাব টেকনিক নাম্বার 5। টেকনিক নাম্বার 5। ওকে, তাহলে টেকনিক নাম্বার 4 শেষ। টেকনিক নাম্বার 4 শেষ। ক্লিয়ার তো? ভুল হবে না তো আর? ক্লিয়ার কিনা বলো? টেকনিক 4 ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। টেকনিক নাম্বার 5। টেকনিক নাম্বার 5, টেকনিক 4 ক্লিয়ার। তাহলে টেকনিক নাম্বার 5 দেখো সবাই, এটা আরও ইন্টারেস্টিং, আরও মজাদার। সবাই একটু ওয়েট করো, ম্যাজিক দেখার জন্য একটু ওয়েট করো। এভাবে আমরা টেকনিক দিয়ে জিরান পার্টিসিপেল সব শেষ করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, জিরান পার্টিসিপেল কিছুই জানা লাগবে না, শুধু টেকনিক কটা জেনে যাও, পরীক্ষা হলে দেখবে যে সব পারবা, কিছুই জানা লাগবে না আর। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টেকনিক দেখার জন্য ওয়েট করতেছি না। টেকনিক নাম্বার পরীক্ষা আসলো, পরীক্ষা তোমার এরকম আসলো, হি অবজার্ভ দেম, একটু যদি কঠিন দেয়, যদি একটু কঠিন দেয় এরকম দিল, হি অবজার্ভড দেম, সরি এটা দেব না। আচ্ছা, পরীক্ষায় আরও যদি কঠিন দিতে পারে, কঠিন দেয় তাহলে এরকম আসবে, দি আইডিয়া ইজ ওয়েল ওর্থ কনসিডারিং, দ্য আইডিয়া ইজ, এরকম কঠিন দেয় না সাধারণত, ইজ ওয়েল ওর্থ
worth considering, considering, তাহলে এখানে কনসিডারিং শব্দটা কি? দি আইডিয়া ইজ ওয়েল ওর্থ কনসিডারিং। এখানে কনসিডারিং শব্দটি কি? এটা কি হবে? আরেকটা দিলাম, হি ইজ বিজি, হি ইজ বিজি ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ বিজি ডুইং দ্য ওয়ার্ক। এখানে কি হবে বলো? এখানে ওর্থ কনসিডারিং, এখানে আছে হি ইজ বিজি ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, যাই হোক, অনেকেই পারতেছো না, কেউ অ্যান্সার করতেছো না। যেহেতু দেখো ওর্থ শব্দ যদি থাকে তারপরে যে ভার্ব প্লাস আইএনজি সেটা হবে পার্টিসিপেল। বিজি শব্দ যদি থাকে তারপরে যে ভার্ব প্লাস আইএনজি সেটা হবে পার্টিসিপেল। তার মানে তোমার বিষয় হচ্ছে এরকম যে বিজি কয়েকটা শব্দ দিব, বিজি ওর্থ, এরপরে যে ভার্ব প্লাস আইএনজি আসে বিজি ওর্থ, তারপর হচ্ছে ওয়াচ নোটিশ, দেখা শোনা আর কি, ওয়াচ ডব্লিউটিসিস ওয়াচ নোটিস, তারপর হচ্ছে লিসেন হেয়ার বা সিও হইতে পারে, সি নোটিস ওয়াচ, বা অবজার্ভ হইতে পারে, অবজার্ভ, এরকম দেখা শোনা ব্যস্ত থাকা, হ্যাঁ, এরকম যদি বোঝায়। হেয়ার, তারপর হচ্ছে তোমার লিসেন হেয়ার, তারপর হচ্ছে ফিল অনুভব করা, ফিল, তারপর হচ্ছে ক্যাচ কিপ, আর হচ্ছে ফিল ক্যাচ কিপ। তাহলে এরকম যদি কয়েকটা ওয়ার্ড দিলাম, বিজি ওর্থ ওয়াচ সি নোটিস অবজার্ভ, মানে ব্যস্ত থাকা, দেখা শোনা, অনুভব করা, ধরা, ওকে, কিপ রাখা। তার মানে ব্যস্ত থাকা, দেখা শোনা, দেখা, এগুলো দেখা, এগুলোর অর্থ হচ্ছে দেখা, এগুলোর অর্থ হচ্ছে শোনা, এগুলো হচ্ছে অনুভব করা, ধরা রাখা, এরকম কয়েকটা ওয়ার্ড আছে। এগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি সেটা হবে কি? সেটা হবে অফকোর্স পার্টিসিপেল। কি হবে? পার্টিসিপেল। তাহলে এইগুলোর পরে কি হবে? এইগুলোর পরে যে ভার্ব প্লাস আইএনজি আসবে সেটা হবে, এগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হবে কি? পার্টিসিপেল। এগুলোর পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হবে পার্টিসিপেল। ক্লিয়ার? সেকেন্ডটা অ্যান্সার কি? জেনার না, পার্টিসিপেল। আচ্ছা, টেকনিক তো মোটামুটি সবই শেষের পথে। ওকে, তাহলে এগুলোর পরে কি আসবে? জেরান্ট। ওকে, সরি, পার্টিসিপেল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিলাম, দেখো পরীক্ষা আসলো, উড ইউ মাইন্ড লেন্ডিং দ্য বুক, would you mind lending the book? যদি কিছু মনে না করো, বইটা কি ধার দিবে? would you mind lending the book, যদি কিছু মনে না করো বইটা ধার দিবে, এরকম আজ কি বিষয়টা। এখন এখানে would you mind lending the book কি হবে বলো তো? would you mind lending the book, এখানে lending শব্দটা কি হবে বলো? would you mind lending the book কি হবে অ্যান্সার? কমেন্ট করে জানাও। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও। would you mind lending the book, পার্টিসিপেল। আচ্ছা, জেরান্ট, কেউ লিখতে হচ্ছে পার্টিসিপেল, কেউ লিখতে হচ্ছে জেরান্ট। আচ্ছা, অনেকে ভুল করছো,
তাহলে তোমাকে আমি বলেছি যে এই মাত্র এই 9টা ওয়ার্ড, মাত্র এই কটা ওয়ার্ড, এই 9টি শব্দের বাদে বাকি সব কি বাকি সব শব্দের পরে হবে জেরান্ড। এই 9টি শব্দ বাদে বাকি যত শব্দ মাইন্ড, এটা কি এই 9টার মধ্যে আছে? নাই। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 বা এই 10-12টা যে কটা ওয়ার্ড আছে, এই কটার পরে তোমার যা ওয়ার্ড আছে, যত নাউন ভার্ব যা আছে, মানে এখানে যা আছে, মানে এই কটার পরে যত ওয়ার্ড আছে, সেটা ভার্ব হোক আর যাই হোক, তাহলে তারপরে যেটা সেটা হবে জেরান্ড। ক্লিয়ার? এই কটা বাদে যত ওয়ার্ড আছে তারপরে কি যদি ভার্ব প্লাস এনজি আসে তাহলে হবে জেরান্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো। আর ইউ ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার? কমেন্ট করে জানাও। আচ্ছা, আরেকটা দিলাম, মনে করো পরীক্ষা আসলো, স্টপ ড্রিঙ্কিং কফি, আই এনজয় ওয়াচিং টিভি। লিখলাম যে আই এনজয় ওয়াচিং টিভি। তাহলে এই ওয়াচিং শব্দটি কি বলো তো? আই এনজয় ওয়াচিং টিভি। তাহলে এখানে ওয়াচিং শব্দটি কি বলো? আই এনজয় ওয়াচিং টিভি, এখানে ওয়াচিং শব্দটি কি? তাহলে আই এনজয় ওয়াচিং টিভি, এখানে ওয়াচিং শব্দটি কি? সোনিয়া দাস, পার্টিসিপেল। সোনিয়া ভুল করেছে। দেখো এই কটা বাদে যত শব্দ আছে, মাত্র 9টি শব্দ বাদে বাকি সব জায়গায় কি হবে? বাকি সব ক্ষেত্রে, এই 9টি শব্দ বাদে বাকি সব ক্ষেত্রে কি হবে? জেরান্ড। জাতিশয় ক্ষেত্রে হবে জেরান্ড। তার মানে এই 9টি শব্দ বাদে, এই যে যেখানে এগুলো বাদে বাকি সব হবে জেরান্ড। তাহলে এখানে এনজয় আছে? এনজয় নাই। এখানে এনজয় নাই, তাহলে এটা হবে জেরান্ড। এখানে থাকলে হবে, এই কটা থাকলে হবে পার্টিসিপেল, আর এই কটা বাদে, এই মাত্র এই কটা বাদে বাকি যত শব্দ আছে তারপরে যদি ভার্ব প্লাস এনজি আসে সেটা হবে কি? জেরান্ড। মনে থাকবে? আচ্ছা, পরীক্ষা আসলো, আই লাইক প্লেইং ক্রিকেট। আই লাইক প্লেইং ক্রিকেট। তাহলে এখানে প্লেইং শব্দটি কি বলতো? আই লাইক প্লেইং ক্রিকেট, এখানে প্লেইং শব্দটি কি বলো? আই লাইক প্লেইং ক্রিকেট, এখানে প্লেইং শব্দটি হচ্ছে, এই যে অ্যান্সার দিয়ে দিয়েছে সবাই, এখন সবাই পারে। তাহলে যেহেতু লাইক এখানে আছে, লাইক নাই, তাহলে এটা হবে জেরান্ড। এখানে লাইক নাই, লাইক থাকলে হবে পার্টিসিপেল, মানে এই কটা থাকলে হবে পার্টিসিপেল, আর এখানে তো এই কটা নাই, দেখো লাইক তো এখানে নাই, তাহলে এটা হবে জেরান্ড। ক্লিয়ার? আর কি বোঝানো লাগবে? পরীক্ষা হলে আসলে পারবা। এই টেকনিক ফলো করলে তুমি যেভাবেই দেখ না কেন, পরীক্ষায় তুমি সেরা হবে। ইউ শুড নট রাইজ। আচ্ছা, হি অ্যাডমিটেড, পরীক্ষা আসলো, হি অ্যাডমিটেড stealing the ring. stealing, stealing, তার মানে সে স্বর্ণের আংটি চুরির দায়ে ধরা পড়লো, তাহলে এখানে হি অ্যাডমিটেড স্টিলিং দ্য রিং।
তাহলে এটা হবে কি বলতো, অ্যাডমিটেড, এখানে অ্যাডমিটেড নাই, তাহলে এটা হবে জেরান্ড। জেরান্ড। তো আরেকভাবে মনে রাখতে পারো, ভার্বের পরে যদি ভার প্লাস এনজি আসে সেটা হয় জেরান্ড। এভাবে মনে রাখতে পারো। কিভাবে? ভার্বের পরে যদি ভার প্লাস এনজি আসে সেটা হয় জেরান্ড। এভাবেও মনে রাখতে পারো। তাহলে ভার্বের পরে যদি ভার প্লাস এনজি আসে তাহলে সেটা হবে জেরান্ড। ভার্বের পরে যদি ভার প্লাস এনজি আসে তাহলে কি হবে? সেটা হবে জেরান্ড। এভাবেও মনে রাখা যায়। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা একটু বলো, ক্লিয়ার কিনা, মানে একেবারে মানে পানির মতো স্বচ্ছ কিনা তোমাদের ধারণাটা? ধারণা পানির মতো স্বচ্ছ হলে বলো হ্যাঁ, ধারণা পানির মতো স্বচ্ছ। এগুলো নিয়ে আর ভুল হবে না কখনো। টেকনিক নাম্বার 5 এটা। আর একটা টেকনিক আছে, তাহলেই শেষ। কি পানির মতো স্বচ্ছ? তার মানে জিরান ক্লিয়ার নিয়ে একেবারে পানির মতো স্বচ্ছ ধারণা হতে হবে, তাহলে পরীক্ষায় কিন্তু আর কখনোই ভুল হবে না। আচ্ছা, তাহলে এইগুলো বাদে যে সমস্ত শব্দ আছে আমি একটু একটা লিস্ট দিচ্ছি তোমাদের। এইগুলো বাদে, এইগুলো তো থাকলে যে পার্টিসিপেল, তাহলে জেরান্ড সাধারণত দেখো এইগুলো বাদে মনে করো এক্সকিউজ আছে, তাহলে জেরান্ড এক্সকিউজ যদি থাকে, এক্সকিউজ থাকে, তারপর হচ্ছে এনজয় থাকে, যাই যত কিছুই থাকে না কেন, তারপর হচ্ছে রিক্স অনেক থাকতে পারে, তারপর হচ্ছে স্টপ, মাইন্ড, তাহলে ফিনিশ, লাইক, তারপর হচ্ছে কনসিডার, তাহলে এইগুলোর পরে ভার প্লাস আইএনজি সেগুলো হবে জেরান্ড। তাহলে এত কিছু দরকার হয় না আসলে, তোমার শুধু এইটা মনে রাখলেই হয় যে এইগুলো মনে রাখতে হবে তোমাকে। দেখা, শোনা, অনুভব করা, ধরা, এইগুলো বাদে বাকি সব জায়গায় জেরান্ড, এটা মনে রাখলেই হবে। তো এটা ক্লিয়ার আশা করি। ওকে, তাহলে এইগুলো বাদে এই কটা মনে রাখবা, এই কটা মনে রাখলেই আর সমস্যা হবে না, তাহলে বাকি সব জায়গায় জেরান্ড। ওকে, ক্লিয়ার। তাহলে টেকনিক নাম্বার 6, টেকনিক নাম্বার 6, টেকনিক নাম্বার 6, লাস্ট টেকনিক। ওকে, টেকনিক নাম্বার 6 পরীক্ষা আসলো, হি ইজ অন। আচ্ছা, পরীক্ষা আসলো হি ইজ অন টিচিং। হি ইজ অন টিচিং, এখানে টিচিংটা কি বলো? হি ইজ অন টিচিং, এখানে টিচিং শব্দটি কি? তাহলে অনেকেই আনসার দিয়েছো জেরান্ড। ওকে, তাহলে এটা জেরান্ড। কেন জেরান্ড? কেন জেরান্ড? কেন জেরান্ড সেটা আমরা বলবো পরে। আরেকটা দেখো, তো পরীক্ষায় আসলো কেন জেরান্ড সেটা আমরা পরে লিখবো, ট্রুলি অনেস্টলি স্পিকিং। আচ্ছা, কেন জেরান্ড সেটা আমরা পরে বোঝাচ্ছি। তো বাই প্লেইং ফুটবল হি গট টায়ার্ড। পরীক্ষা আসলো বাই প্লেইং ফুটবল হি গট টায়ার্ড, সে অনেক ক্লান্ত হয়ে পড়লো। ফুটবল খেলে সে অনেক টায়ার্ড, ক্লান্ত হয়ে পড়লো। ফুটবল খেলিয়া সে অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত হয়ে পড়লো। তাহলে এখানে বাই প্লেইং ফুটবল হি গট টায়ার্ড, তাহলে এখানে প্লেইং শব্দটা কি? এখানে প্লেইং শব্দটা কি বলো?
বাই প্লেইং ফুটবল হি গট টায়ার্ড, এখানে প্লেইং শব্দটি কি বলো? জেরান্ড, প্রিপোজিশন আছে তাই, রাইট, গুড, জেরান্ড। ওকে, আচ্ছা, তাহলে জেরান্ড, তার মানে হচ্ছে কি পাইলাম, আমাদের সূত্রটা কি তাহলে? প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা কি? নাউন, নাউন মানে জেরান্ড। কারণ প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বা প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে কে বসে? প্রিপোজিশনের কি বসতে পারে? নাউন অথবা প্রোনাউন, অন্য কিছু না, হইলে নাউন হইলে প্রোনাউন। তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি আসে সেটা অবশ্যই নাউন, ক্লিয়ার? তাহলে এটা অবশ্যই নাউন। তাহলে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি আসে নিঃসন্দেহে সেটা তুমি দাগাইবা কি? নাউন, সেটা তুমি নিঃসন্দেহে নাউন দাগাইবা, ঠিক আছে? আফটার সিটিং অন এ চেয়ার, পরীক্ষা আসলো আফটার, আফটার সিটিং, SITTING, SITING, সিটিং, আফটার সিটিং, সিটিং অন এ চেয়ার, সিটিং অন এ চেয়ার, হি টুক রেস্ট, হি টুক রেস্ট। আফটার সিটিং অন এ চেয়ার হি টুক রেস্ট, তাহলে আফটার সিটিং অন এ চেয়ার, সিফটি, তাহলে আফটার এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি সেটা কি? জেরান্ড। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে কখনো এগুলো কি হবে না? প্লেইং ফুটবল হি গট টায়ার্ড, এগুলো কখনোই পার্টিসিপল হবে না। প্লেইং ফুটবল হি গট টায়ার্ড, প্লেইং শব্দটা কি? এখানে প্লেইং শব্দটি কি বলো? প্রিপোজিশনের এক্সাম নেব বলে আমি ভুলে গেছি আসলে। তো প্রিপোজিশনের এক্সাম, তোমাদের একটা এক্সাম নেওয়ার কথা প্রিপোজিশনের, আমরা ক্লাস নিয়েছি, সেভ করা আছে, রেকর্ড করা আছে, রেকর্ড ক্লাসগুলো দেখে নিবা। আচ্ছা, প্রিপোজিশন এক্সামটা কবে নেওয়া যায় সেটা নিয়ে আমি একটু ভাবে নেই। আমার মনে হয় যে প্রিপোজিশন এক্সামটা আগামীকাল, যেহেতু আমার BCS এর ক্লাস আছে আগামীকাল, একটু স্মরণ করে দিতে হবে আমাকে। আগামীকাল 8টায় কি নেওয়া যায় কিনা? আগামীকাল মনে করো 8টায় নিলাম, তো এক্ষেত্রে আমাকে একটু আগে একটু স্মরণ করে দিতে হবে। আই মিন আমাকে ফোন করে, জানি আমার নাম্বার দেওয়া আছে, তোমাদের কাছে অনেকেরই আছে, 072, যেটা আমার নাম্বার আছে তোমাদের অনেকের কাছেই। আগামীকাল 8টায়, রাত 8টায় আমাকে একটু স্মরণ করে দিবা, আমি একটা প্রশ্ন দেবো প্রিপোজিশনের, রাত 8টায়, ঠিক আছে? এটা আমাকে একটু কল দিয়ে স্মরণ করাতে হবে, কারণ আমি ভুলে যাই। হ্যাঁ, আমাকে একটু কল দিতে হবে। তাহলে এটা হবে পার্টিসিপেল, কারণ এখানে প্রিপোজিশন নাই, এখানে প্রিপোজিশন নাই, এখানে ফুটবল ইজ প্লেইং। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট এরকম যদি হয় অবশ্যই সেটা হবে পার্টিসিপল। যদি প্রিপোজিশন না থাকে বাক্যের প্রথমে সেটা অবশ্যই পার্টিসিপল হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা হবে পার্টিসিপল। আমরা একটা চার্ট দিই, তাহলে এরকম যদি হয় অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, তারপর হচ্ছে ওরি অ্যাবাউট, ওরি অ্যাবাউট, দেখো প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে প্রত্যেকটা, সাকসিড ইন, সাকসিড ইন, তারপর হচ্ছে কাউন্ট অন, কাউন্ট অন, তারপর হচ্ছে কিপ অন, কিপ অন, কিপ অন, তারপর হচ্ছে তোমার ডিপেন্ড অন, ডিপেন্ড অন, তারপর হচ্ছে পুট অফ, তারপর হচ্ছে তোমার মাস্ট বি, মাস্ট বি, তারপর হচ্ছে তোমার গেট ইউজ টু, গেট ইউজ টু, প্রত্যেকটার সাথে প্রিপোজিশন আছে। তারপর হচ্ছে অবজেক্ট টু, অবজেক্ট টু, তারপর হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, তারপর হচ্ছে বিকজ অফ, বিকজ অফ, তারপর হচ্ছে তোমার অ্যাকুস্টমেট টু, অ্যাকুস্টমেট, অ্যাকুস্টমেট টু, অ্যাকুস্টমেট, অ্যাকুস্টমেট টু। এগুলোর পরে
যদি ভার প্লাস আইএনজি আসে, এগুলোর পরে যদি ভার প্লাস আইএনজি আসে সেটা হবে অবশ্যই জেরান্ড। এগুলোর পরে যদি ভার প্লাস আইএনজি আসে প্রত্যেকটার সাথে প্রিপোজিশন আছে, এগুলোর পরে ভার প্লাস আইএনজি আসলে সেটা হবে ঝাপসা হয়ে গেছে। কোথায় না তো, কোথায় ঝাপসা হয়েছে? হয় না তো ঝাপসা। তাহলে ক্লিয়ার কিনা বলো? কখনো ভুল হবে? আর প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি আসলে জেরান্ড, আর ভুল হবে কখনো? বলো, আর কি ভুল হবে? আর কি ভুল হবে বলো? তোমরা এখানে যারা আছো তারা সবাই ম্যাথ কোর্সে ভর্তি হয়েছো তো? কারণ ম্যাথ ইংলিশ ভালো না পারলে কখনই চাকরি হবে না। সো দুইটাই ভালো পারতে হবে, আর দুইটাই দুর্দান্তভাবে আমি শেখাবো তোমাদের, যাতে পরীক্ষায় চাকরি, মানে যে কোনো পরীক্ষা তোমরা টিকো এবং চাকরি হয়। সো ম্যাথ ইংলিশ দুটাতেই তোমাদের আশা করি করা উচিত এবং করতে হবে যদি চাকরি পেতে চাও। ঠিক আছে? আচ্ছা, এখন ক্লিয়ার না? এখন কি আর কখনো ভুল হবে না? আচ্ছা, এখন আমি যে ট্রিক্সগুলো শিখাইলাম, এই যে ট্রিক্সগুলো আজকে শেখাইলাম, কয়টা ট্রিক্স? 6টা ট্রিক্স। এটা তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিবা কে? মানে এই 6টা ট্রিক্স আমি যেভাবে রেকর্ড করে ক্লাসগুলো নিয়েছি ঠিক এইভাবে তোমরা নোট করবা। এইভাবে ঠিক কি রুল 1, রুল 2, ট্রিক্স 1, ট্রিক্স 2, ট্রিক্স 3, ট্রিক্স 5 ভাবে একটা নোট খাতা তৈরি করবা। কে বানায় আমাকে মেসেঞ্জারে আমাকে পাঠাইতে হবে। মানে সবাই, মানে একজনকে বলবো না, সবাই এই 5টা ট্রিক্স আমি যেভাবে পড়াইছি, যেভাবে লিখছি ঠিক ওইভাবে হুবহু ওইভাবে নীল কালি প্লাস কালাকালি ইউজ করে তোমার পেট খাতায় অথবা তোমার A4 কাগজে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। অ্যাসাইনমেন্টের উপরে তোমার নাম, আমার নাম লিখতে হবে, পলাশ স্যারের BCS A to Z পেইড কোর্স বাই পলাশ স্যার। এরপর প্রত্যেকটা পেজের উপরে লিখবা BCS A to Z, প্রত্যেকটা পেজের উপরে থাকবে বাই পলাশ স্যার, BCS A to Z বাই পলাশ স্যার, প্রত্যেকটা পেজের উপরে থাকবে BCS A to Z, এই পাশে থাকবে পলাশ স্যার, প্রত্যেকটা পেজের উপরে। আর পেজের মাঝখানে মাঝে মাঝে লেখার মাঝে মাঝে দুই একটা পেজে, সব পেজে না, লেখা থাকবে BCS প্লাস অল জব ইংলিশ কোর্স বাই পলাশ স্যার, এই কথাটা লিখে দিবা। BCS প্লাস অল জব ইংলিশ কোর্স বাই পলাশ স্যার। তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা আমার 01721315940। এইভাবে অ্যাসাইনমেন্টের মাঝখানে দুইবার লিখবা আমার নামটা এবং আমার ডেজিগনেশনটা। ও আরেকটা লিখবা 34th BCS ক্যাডার, আমার ডেজিগনেশন লিখে দিবা 34th BCS ক্যাডার প্লাস নাম্বারটা দিবা। এই 5টা ট্রিক্স, 6টা ট্রিক্স সুন্দরভাবে একটা অ্যাসাইনমেন্ট রেডি করে আমাকে ইনবক্সে দিবা। সবাই যারটা ভালো হয় তাকে পুরস্কৃত করা হবে। ঠিক আছে? হ্যাঁ, পিক তুলে দিবে একেবারে সুন্দর করে, হাতের লেখা সুন্দর করে, একেবারে তোমার ফাঁকা ফাঁকা করে, একেবারে 5-6 পেজে সুন্দরভাবে এইভাবে আমি যেভাবে করছি ঠিক এইভাবে একটা সুন্দর করে আমাকে একটা অ্যাসাইনমেন্ট উপর দিবা, এবং সেটা হবে A4 পেপারে অথবা পেট খাতায়, নর্মাল কোনো কাগজে হবে না। আচ্ছা, লাস্ট ট্রিক্স আরেকটু আছে লাস্ট পেজ। আরেকটা ট্রিক্স আছে, খুব মজাদার ট্রিক্স। তো ট্রিক্স নাম্বার হচ্ছে, পরীক্ষা আসলে এরকম, ট্রুলি স্পিকিং, ট্রুলি TRULY, ট্রুলি, আচ্ছা ট্রুলি স্পিকিং হি রাইটস ওয়েল, সে রাইটস ওয়েল। ট্রুলি স্পিকিং সে রাইটস ওয়েল, 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য হচ্ছে অনেস্টলি স্পিকিং, এরকম যদি থাকে, অনেস্টলি স্পিকিং শি ইজ দ্য ম্যান। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা অ্যাডভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হবে জেরান্ড নাকি পার্টিসিপেল, সরি জেরান্ড হবে না, পার্টিসিপেল। তাহলে পার্টিসিপেল। তার মানে হচ্ছে অ্যাডভার্বের পরে অ্যাডভার্ব প্লাস আইএনজি যদি আসে সেটা হবে পার্টিসিপেল। ক্লিয়ার?
ট্রিক্স নাম্বার 7, এটা হচ্ছে ছোট একটা ট্রিক্স, ট্রিক্স নাম্বার 7, ছোট্ট একটা ট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, পিক তুলে দিবা, রাইট। আচ্ছা, তাহলে ট্রিক্স নাম্বার 7, অ্যাডভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হবে পার্টিসিপেল। ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স, আরেকটা ট্রিক্স, ছোট্ট ট্রিক্স, এগুলো ছোট্ট ছোট্ট ট্রিক্স। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছো? ভুল হবে না তো? আচ্ছা, ছোট্ট ছোট্ট ট্রিক্স দেব, বড় ট্রিক্স না। এরপরে রুল নাম্বার 8, তার মানে ট্রিক্স নাম্বার 8, ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স আছে, যেমন ভার্ব প্লাস আইএনজি সমান সমান প্লাস ফ্রেজ, আবার ভার্ব প্লাস আইএনজি প্লাস ফ্রেজ প্লাস সাবজেক্ট, এরকম যদি হয়, প্লাস ভার্ব, এরকম যদি হয় তাহলে কি হবে? দেখো, আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। পরীক্ষায় আসলেও রিডিং ইন দ্য মর্নিং MORN is good for health. আচ্ছা, এরপরে লিখলাম পরীক্ষা আসলে এরকম, রিডিং ইন দ্য মর্নিং he feel fresh. Reading in the morning he feel fresh. এখানে রিডিং শব্দটা কি, এখানে রিডিং শব্দটা কি বলো? রিডিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, আর রিডিং ইন দ্য মর্নিং হি ফিল ফ্রেশ, কি হবে বলো? কি হবে বলো? ট্রিক্স নাম্বার 8। তাহলে দেখো, ভার্বের পরে ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ, ভার্বের পরে এটা হচ্ছে ফ্রেজ, তারপরে হচ্ছে ভার্ব, এরকম হইলে হবে জেরান্ড। ক্লিয়ার? আর ভার্বের পরে এটা ফ্রেজ, এরপরে যদি সাবজেক্ট আসে, তারপরে যদি ভার্ব আসে, তাহলে হবে পার্টিসিপেল। তাহলে এটা হবে পার্টিসিপেল, এটা হবে জেরান্ড। ফ্রেজের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হবে, এটা হবে পার্টিসিপেল। এই ফর্মেট যদি থাকে তাহলে হবে পার্টিসিপেল, আর না হলে জেরান্ড। ক্লিয়ার? সেকেন্ডটা পার্টিসিপেল, রাইট। তাহলে এরকম যদি থাকে তাহলে জেরান্ড, আর যদি সাবজেক্ট থাকে, এখানে যদি সাবজেক্ট না থাকে, ভার্ব থাকে ডাইরেক্ট, তাহলে হবে পার্ট জেরান্ড, আর যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে তাহলে হবে পার্টিসিপেল। ওকে, তাহলে ক্লিয়ার? লাস্ট রুল নাম্বার 9, এটা হচ্ছে লাস্ট তোমাদের জন্য, লাস্ট একটা। ক্লিয়ার তো? ওকে, লাস্ট একটা থেরাপি তোমাদের, রুল নাম্বার 9। পরীক্ষা আসলো, দি টেকিং অফ এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এখানে টেকিং শব্দটা কি? The taking of exercise is good for health, এখানে টেকিং শব্দটা কি? আরেকটা দিলাম, the reading of this paper is a good habit। তাহলে এখানে রিডিং শব্দটা কি? ভার্বাল নাউন। গ্রেট, ভার্বাল নাউন। অনেক কি বলছে ভার্বাল নাউন। তাহলে এই যে দি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভি
প্লাস অফ, এটাকে আমরা বলি ভার্বাল নাউন। এই যে একটা ফরম্যাট, এটাকে আমরা বলি কি ভার্বাল নাউন, ভার্বাল নাউন। তাহলে এটা হবে জেরান্ড। এই যে শব্দের যে মাঝখানে যেটা, এই যে ভার্বাল নাউনের মাঝখানে যে আইএনজি ফর্ম, এটা হচ্ছে জেরান্ড। এই ভার্বাল নাউনের মাঝখানে যে শব্দটা আইএনজি ফর্মটা, সেটা হবে জেরান্ড। তাহলে আশা করি জেরান্ড পার্টিসিপেল নিয়ে এর চেয়ে বিস্তারিত এবং সুন্দর ক্লাস কখনোই তোমরা আর করোনি। এই ক্লাস বা এই টেকনিক যদি জানো, পরীক্ষা হলে কখনোই বুলেট মিস হলেও তোমার জেরান্ড পার্টিসিপেল মিস হবে না, এটা শিওর। তোমার বুলেট মিস হইতে পারে কিন্তু জেরান্ড পার্টিসিপেল মিস হবে না। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা যারা ইংলিশ কোর্সে, তোমরা যারা ম্যাথ কোর্সে ভর্তি হওনি, তাদেরকে এখনই বলবো যে তোমরা ওই কোর্সটা দ্রুত ভর্তি হয়ে যাও, যেহেতু সামনে 44তম বিসিএস নতুন শুরু হচ্ছে। মানসিক দক্ষতা কোর্স, এইটাও যারা করনি, মানসিক দক্ষতা কোর্স, এইটার জন্য সবাই ভর্তি হয়ে যাও। আর যারা ম্যাথ কোর্সে এখনো কনফার্ম করনি, এটার মধ্যে ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে 80ডি রেকর্ড, 80ডি লাইভ, একেবারে A to Z সব শেখানো হবে। 80টি লাইভ ক্লাস, 80টি রেকর্ড, 80টি লাইভ। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা। ওকে, তাহলে আমরা এখন রাখছি। সবাই ভালোভাবে পড়াশোনা করো। আশা করি 44তম বিসিএস তোমাদের জন্য একটা শুভ সংবাদ বয়ে আনবে। শুভরাত্রি।